হরমোজ প্রণালী। এটা এখন আর শুধু একটা জলপথ না, এটা এখন বিশ্বজুড়ে উত্তেজনার একটা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। তো কিভাবে এই সংকীর্ণ পথটা গ্লোবাল ইকোনমি আর জিওপলিটিক্সের একটা জটিল লড়াইয়ের মঞ্চ হয়ে উঠল? চলুন সোর্স মেটেরিয়ালগুলোর সাহায্য নিয়ে এর গভীরে গিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি। আজকের এই বিশ্লেষণে আমরা ধাপে ধাপে এগুব। প্রথমে দেখব এই সংকীর্ণ পথটা কেন এতটা গুরুত্বপূর্ণ, তারপর জানব সাম্প্রতিক অচলাবস্থার কারণগুলো, এরপর আসবে ইরানের শর্তসাপেক্ষ ছাড়ের পেছনের রাজনীতি, এর সাথে জড়িত সমুদ্র আইন, আর সব শেষে দেখব এর বিশ্বব্যাপী কী প্রভাব পড়ছে। তো প্রথম প্রশ্নটাই হলো, এই ছোট্ট একটা জলপথ, এটা নিয়ে এত মাতামাতি কেন? কেন এটা পুরো বিশ্বের জন্য এত বেশি ইম্পর্ট্যান্ট হয়ে উঠল? চলুন সেই রহস্যের গভীরে যাওয়া যাক। এই যে দেখুন, ম্যাপটা দেখলেই বিষয়টা অনেকটা পরিষ্কার হয়ে যায়। পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সাথে কানেক্ট করছে এই সরু পথটা, আর এর সবচেয়ে সংকীর্ণ অংশটা মাত্র ২১ মাইল চওড়া। মানে কৌশলগতভাবে এটা এমন একটা জায়গায় যে যার হাতে নিয়ন্ত্রণ থাকবে তারই হাতে থাকবে পারস্য উপসাগরের তেল বাণিজ্যের চাবিকাঠি। এখন এই সংখ্যাটা একবার দেখুন, এটা সত্যি অবাক করার মতো। সারা পৃথিবীতে সমুদ্র দিয়ে যত তেল যায় তার প্রায় ৫ ভাগের ১ ভাগ, মানে ২০% যায় এই সরু গলিটা দিয়ে। সাথে আছে বিপুল পরিমাণ এলএনজি। তার মানে বুঝতেই পারছেন, বিশ্বের জ্বালানি নিরাপত্তার একটা বিশাল অংশ নির্ভর করছে এই ছোট্ট একটা জলপথের উপর। কিন্তু এই লাইফলাইনটাই, এই অত্যাবশ্যক জলপথটাই সাম্প্রতিক সময়ে হয়ে উঠেছে একটা ভয়ঙ্কর সামরিক উত্তেজনার কেন্দ্র। চলুন দেখি কিভাবে এই অচলাবস্থাটা তৈরি হল। ২৮শে ফেব্রুয়ারি ইরানের এই কঠোর ঘোষণায় ছিল বলতে পারেন ঝড়ের পূর্বাভাস। তারা কার্যতই প্রণালীটা বন্ধ করে দেওয়ার হুমকি দেয়, যা ছিল সরাসরি একটা সংঘাতের ডাক। এর জবাবে আমেরিকা থেকেও আসে এক কঠিন চরমপত্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি সামরিক হামলার হুমকি দিয়ে বসেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। মানে একেবারে খাদের কিনারে নিয়ে যায়। ইরানও কিন্তু চুপ করে বসে থাকেনি, তারা পাল্টা হুমকি দিয়েছে, আর জলপথে নিজেদের কন্ট্রোল প্রতিষ্ঠা করতে ১৬টারও বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে বলে খবর পাওয়া যায়। এমনকি জলপথে মাইন পেতে রেখে কার্যত একটা সামরিক অবরোধ তৈরি করে, যা পুরো অঞ্চল একটা বারুদের স্তূপের ওপর দাঁড় করিয়ে দেয়। তবে উত্তেজনার এই চূড়ান্ত মুহূর্তে ইরান তার অবস্থানে কিছুটা বদল আনে, আর এটাই পুরো ঘটনাকে একটা নতুন দিকে মোড় দেয়। চলুন দেখি সেই ডিপ্লোম্যাটিক চালটা ঠিক কেমন ছিল। আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনে নিযুক্ত ইরানের প্রতিনিধি আলী মুসাভের এই বক্তব্যটাই পুরো পরিস্থিতিকে একটা নতুন দিকে ঘুরিয়ে দেয়। এটা তাদের আগের যে কঠোর অবস্থান ছিল সেখান থেকে কিছুটা সরে আসার স্পষ্ট ইঙ্গিত। তাহলে এই কথার আসল মানেটা কি দাঁড়ালো? সোজা কথায় বললে, প্রণালীটা সবার জন্য বন্ধ নয়, শুধু ইরানের শত্রু হিসেবে চিহ্নিত দেশগুলোর জন্য বন্ধ। তবে অন্য যে কোনো জাহাজকে যাতায়াতের জন্য তেহরানের সাথে নিরাপত্তা নিয়ে বোঝাপড়া করতে হবে। ইরান কিন্তু পরিষ্কার করে এটাও বলেছে যে এই পরিস্থিতির মূল কারণ হল যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের আগ্রাসন, কিন্তু একই সাথে তারা কূটনীতির পথও খোলা রেখেছে। এখন প্রশ্ন হল, এটা কি ইরানের সত্যিকারের কূটনৈতিক পদক্ষেপ, নাকি আন্তর্জাতিক চাপ সামলে নিজেদের দাবি আদায় করার একটা কৌশল? আর এই পুরো ঝামেলার পেছনে কিন্তু লুকিয়ে আছে আন্তর্জাতিক আইনের এক জটিল প্যাচ। হরমুজ প্রণালীর মতো জলপথ আসলে কোন দেশের আইন মেনে চলবে তা নিয়ে বিরাট মতপার্থক্য আছে। এটা যেন এক আইনি ধূসর এলাকা। আন্তর্জাতিক আইনে একটা কনসেপ্ট আছে, ট্রানজিট প্যাসেজ। সহজ কথায় এর মানে হল, এই ধরনের প্রণালী দিয়ে যে কোনো জাহাজ কোনো বাধা ছাড়াই যাতায়াত করতে পারবে। কোনো দেশই এই পথে জাহাজ চলাচল আটকাতে বা বন্ধ করতে পারবে না। কিন্তু আসল সমস্যাটা হল, ইরান এই আইন মানে না। কেন? চলুন পরের স্লাইডে দেখি। এই স্লাইডটা দেখলে মূল দ্বন্দ্বটা একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে বিশ্বের বেশিরভাগ দেশ যারা ইউএনসিএলওএস-এর ট্রানজিট প্যাসেজের নিয়মটা মানে, যার অর্থ হল অবাধ যাতায়াত। অন্যদিকে আছে ইরান, যারা এই চুক্তিতে সই করেনি, তাই তারা নিজেদের বানানো ইনোসেন্ট প্যাসেজ বা নিরীহ চলাচলের নিয়ম মানে। আর এই নিয়ম অনুযায়ী ইরান চাইলে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে যে কোনো জাহাজের চলাচল আটকে দিতে পারে। এখানে আসলে মূল সংঘাতটা বেঁধেছে। আচ্ছা,
একটা মাত্র জলপথের এই সংকট কিভাবে পুরো বিশ্বের উপর প্রভাব ফেলছে চলুন এর গ্লোবাল এফেক্টগুলো একবার দেখে নেওয়া যাক। এই সবচেয়ে প্রথম আর সরাসরি প্রভাবটা পড়েছে জ্বালানি বাজারে। এই সংকট শুরু হওয়ার পর অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি এক লাফে $108 পৌঁছে যায়, যা প্রায় $40 বেশি বৃদ্ধি ভাবা যায়। আর এর প্রভাব পড়েছে বিশ্বের প্রায় প্রত্যেকটা দেশের অর্থনীতিতে। এই চার্টটা দেখুন, এশিয়ার বড় বড় অর্থনৈতিক দেশগুলো যেমন চীন আর জাপান তাদের আমদানিকৃত তেলের একটা বিশাল অংশের জন্য এই পথের ওপর পুরোপুরি নির্ভরশীল। যেমন জাপানের প্রায় ৭৫% তেলই এই পথ দিয়ে আসে। সুতরাং এই অচলাবস্থা তাদের জন্য একটা মারাত্মক চিন্তার কারণ। আন্তর্জাতিক মহল থেকেও যে খুব একসুরে প্রতিক্রিয়া এসেছে তা কিন্তু নয়। একদিকে কিছু দেশ ইরানের কাজের নিন্দা করেছে, কিন্তু যুক্তরাষ্ট্রের খুব কাছের মিত্র দেশগুলো সরাসরি সামরিক সংঘাতে জড়াতে নারাজ। আবার ভারত বা তুরস্কের মতো দেশগুলো সরাসরি ইরানের সাথে কথা বলে নিজেদের জাহাজের নিরাপত্তা নিশ্চিত করেছে। আর চীন বরাবরের মতোই নিরপেক্ষ থেকে আলোচনার কথা বলে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এই সংকটের ভূরাজনীতিক প্রভাবও কিন্তু অনেক সুদূরপ্রসারী। যেমন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকির এই কথাটা শুনলেই বোঝা যায়। তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে এই নতুন সংকটের কারণে ইউক্রেন যুদ্ধ থেকে বিশ্বের মনোযোগ এবং রিসোর্স দুটোই সরে যাচ্ছে। শেষ পর্যন্ত প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, যখন আন্তর্জাতিক আইন আর জাতীয় সার্বভৌমত্বের মধ্যে এমন সংঘাত তৈরি হয়, তখন এই ধরনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটা পথে শান্তি বজায় রাখার জন্য কি কেবল কূটনৈতিক আলোচনাই যথেষ্ট, নাকি এর পেছনে আরও জটিল কোনো সমীকরণ কাজ করছে যা হয়তো পর্দার আড়ালেই থেকে যাবে? এটা আসলেই ভাবনার বিষয়।